নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আগের দিন আমরা বাংলা ভাষার ক্রমবিকাশ বা বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের আমরা আলোচনা করব ধ্বনি এবং বর্ণ নিয়ে। বাচ্চাদের কথা আমি ছেড়েই দিলাম। আমি অনার্সের ব্যাচ পড়াতে গিয়ে দেখেছি যে যখন তাদেরকে আমি মুক্ত দল, রুদ্ধ দল ভাগ করতে দেই, সেটাই তারা করতে পারে না। তাদেরকে বলে দিতে হয়। স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি সেই সময় তাদেরকে আমাকে বোঝাতে হয়। অথচ তারা সবাই বাংলায় অনার্স নিয়ে পড়তে গেছে। আসলে আমরা বাঙালির ছেলে হলেও, বাঙালির ঘরের মেয়ে হলেও আমাদের বাংলা ভাষার প্রতি এতটাই বিরক্তি, এতটাই অনীহা যে বাংলা আবার পড়তে হয় নাকি? এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। যাকগে সেসব কথা। তো আজকের আমরা মূল টপিকে ঢুকবো। ধ্বনি ও বর্ণ। এই যে আমরা সাজিয়ে গুছিয়ে কিংবা অগোছালোভাবে বিভিন্ন কথাবার্তা বলি, অর্থাৎ একটা বাক্য তৈরি করে বলি, সেই বাক্য তৈরিটা কিন্তু এমনি হয়ে যায় না। কারণ তার পিছনে একদম মানে গোড়ার দিকে আছে আমাদের এই ধ্বনি ও বর্ণর বিষয়টা। ধ্বনি কি? ধ্বনি হলো কোনো ভাষার উচ্চারিত শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ। অর্থাৎ ভাব বিনিময়ের জন্য যেসব অর্থযুক্ত শব্দ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়, সেই সব শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। ধ্বনি অদৃশ্য, অর্থাৎ ধ্বনিকে কেবলমাত্র শ্রবণ করা যায়, শ্রবণযোগ্য। এবার আসছে বর্ণ। ধ্বনির প্রতীক হচ্ছে বর্ণ। বর্ণ ধ্বনির লিখিত রূপ। বাংলায় ১২টি স্বরবর্ণ এবং ৪০টি ব্যঞ্জন বর্ণ আছে। এবার এখানে একটা বিরোধিতা আসতেই পারে, মতবিরোধ হতেই পারে যে কোথাও আমরা দেখছি যে ১১টি স্বরবর্ণ, ৩৯টি ব্যঞ্জন বর্ণ। বিষয়টা তেমন কিছুই নয়। ১২টা হচ্ছে মূলত অ, আ, ই, ই, দীর্ঘ ই, হর্ষ উ, দীর্ঘ উ, রি। বর্তমানে বাংলায় লি ধ্বনি ও বর্ণের ব্যবহার নেই। এই লিটাকে বাদ দিয়েই কিন্তু এখন ১১টা ধরা হয়। তারপর হচ্ছে এ, ঐ, ও, ঔ। আর রি, এই যে রি এর ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রি এর উচ্চারণ কিন্তু রহস্যই রি এর মতো। এ, এর অনেক ক্ষেত্রে বিকৃত উচ্চারণ হয়। আসবো সেই বিষয়ে পরে আসবো। কি জিনিস? পরে আসছি। এইবার যেটা আমরা পড়ব, যে আমরা ধ্বনি পড়লাম তো, বর্ণ পড়লাম তো। এই ধ্বনি এবং বর্ণের উপর ভিত্তি করে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, ধ্বনি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরধ্বনি কি? স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু গলায় আওয়াজ তুলে মুখগহ্বরে কোথাও বিশেষ বাধা না পেয়ে অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই স্বচ্ছন্দে বেরিয়ে আসে, তাই হলো স্বরধ্বনি। অর্থাৎ আমরা যে ধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের যে বাকযন্ত্র আছে, বাকযন্ত্রের কোথাও ধাক্কা খাচ্ছে না। আমরা যখন বলছি অ, খুব স্বাভাবিকভাবেই আসছে। আ, প্রত্যেকটা স্বরধ্বনি এভাবেই কিন্তু বাকযন্ত্রে কোনো বাধাপ্রাপ্ত না হয়েই সহজেই উচ্চারিত হচ্ছে। এইবার বাংলা ভাষায় প্রচলিত স্বর ও ব্যঞ্জন এসেছে সংস্কৃত থেকে। আগের দিন যেমন বলছিলাম যে সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা যায় না। সংস্কৃত মাসি হতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বাংলা ভাষায় প্রচলিত স্বর ও ব্যঞ্জন ধ্বনি এসেছে সংস্কৃত থেকে। আচ্ছা, এর পরের বিষয় আমরা পড়ব স্বরধ্বনিকে উচ্চারণের তারতম্য অনুসারে এবং গঠন অনুসারে ভাগ করা হয়। তাহলে উচ্চারণের তারতম্য অনুসারে হ্রস্বস্বর, হ্রস্ব মানে হচ্ছে কম, কম সময়। আর দীর্ঘস্বর মানে হচ্ছে একটু বেশি সময়। এই দুটো ভাগে ভাগ করা যাচ্ছে উচ্চারণের তারতম্য অনুসারে। অ, ই, উ, রি। এই ৪ টি হচ্ছে হ্রস্বস্বর।
বেশি সময় বা দীর্ঘ সময় ধরে আসছে কি? আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ঐ, ও, ঔ এই ৭ টা কিন্তু আমাদের দীর্ঘস্বর। এবার গঠন অনুসারে হচ্ছে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর ২ নম্বর হচ্ছে দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বর বা সন্ধ্যাক্ষর। মৌলিক স্বরধ্বনি কোনটা? অর্থাৎ যে স্বরধ্বনিগুলিকে আর ভাঙা যায় না, অবিভাজ্য। যেমন অ, আ, ই, উ, অ্যা। দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বর বা সন্ধ্যাক্ষর কোনগুলো? যে স্বরধ্বনিগুলো বিভাজ্য অর্থাৎ ভাঙা যায়। যেমন আই, এক্টাংশে উচ্চারণ হচ্ছে। আই, বাকযন্ত্রে কোথাও বাধাপ্রাপ্ত হয়নি। কিন্তু ওখানে কিন্তু আছে আ আর হর্ষই। তাহলে দুটো আছে। যেমন ওইটাকে আমরা ব্যবহার করলে কি পাবো? একটা উদাহরণ কি? যে খাই। তাহলে দুটো। আবার আইয়া, তাহলে এটাও কিন্তু কোথাও বাধাপ্রাপ্ত হয়নি আমাদের বাকযন্ত্রে। আ, দীর হ্রস্ব ই আর অন্ত্যেষ্ঠ আকার। তাহলে ৩ টে আছে। সেইটাকে আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি? পড়াইয়া। হ্যাঁ? আবার আছে আইয়াউ, সরাইয়াও। এটা কিন্তু বিশেষ করে উপভাষার ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ? তো সেই উপভাষা অনেক পরের বিষয়। তাহলে তার এখানে আ, ইয়া, ও আছে মানে ৪ টে স্বরধ্বনি মিলিত হয়ে কিন্তু মানে মৌলিক স্বরধ্বনি মিলিত হয়ে একটা যৌগিক স্বরধ্বনি তৈরি হচ্ছে বা যৌগিক স্বর তৈরি হচ্ছে। তাহলে আমি দেখালাম এখানে যৌগিক স্বর একাধিক মৌলিক স্বর নিয়ে গঠিত হচ্ছে। ২ টো নিয়ে আই, ৩ টে নিয়ে আইয়া আর ৪ টে নিয়ে আইয়াও। এইবার আমরা পড়ব যে দ্বিস্বরধ্বনি কাকে বলে? আমরা তো দেখলাম যে দ্বিস্বর, যৌগিক স্বর বা সন্ধ্যাক্ষর এই ৩ টে জিনিসই একই জিনিস। তাহলে মৌলিক স্বরধ্বনি যোগ হয়ে যথাক্রমে ঐ, ঔ যৌগিক স্বর তৈরি হচ্ছে। এইখানে যে দেখতে পাচ্ছি আমরা অ আর ঐ, ও হ্রস্ব ই থেকে আসছে কি? ঐ, অ, ও, ঔ তাহলে আসছে ঔ। মৌলিক স্বরধ্বনি যোগ হয়ে যথাক্রমে ঐ, ঔ যৌগিক স্বরধ্বনি বা সন্ধ্যাক্ষর হয়েছে। বাংলায় এই দুটি সার্থক যৌগিক স্বর। এদের দ্বিস্বরধ্বনিও বলা হয়। এবার দ্বিস্বরধ্বনি বলার কারণটা কি? এই ঐ কে দ্বিস্বরধ্বনি বলা হচ্ছে এর কারণ হচ্ছে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করতে গিয়ে যেটুকু প্রযত্নের দরকার হয় অর্থাৎ যেটুকু ফাঁক ফোকরের দরকার হয় সহজ ভাষায় বললে বা যেটুকু আ প্রয়াসের প্রয়োজন হয় সেইটুকু প্রয়াসেই কিন্তু আমরা এই ঐ এবং ঔ এই দুটো যৌগিক স্বরকে আমরা উচ্চারণ করতে পারছি। ঠিক আছে? তো সেই কারণেই এই উচ্চারণের জন্য যে প্রযত্নের দরকার হচ্ছে তার মধ্যে ২ টি স্বরধ্বনি উচ্চারিত হয়ে যাচ্ছে। তাই একে বলা হচ্ছে দ্বিস্বরধ্বনি। এবার আসছে স্বরর ক্ষেত্রে আমরা দেখব অর্ধস্বর। উচ্চারণে শ্বাসবায়ু খুব কম ঘর্ষিত হয়ে মুখ থেকে নির্গত হয়। এরা অক্ষরের শেষে বসে অর্ধভাবে উচ্চারিত হয়। সেজন্য এদের পরিচয় অর্ধস্বর। যেমন ধরো যদি বলি কই, নাই, কেউ, খাও, যাও, পায়, আয়। এই যে কই, ক হ্রস্ব ই। তাহলে এই এখানে হ্রস্ব ই-টা কি পুরোপুরি মৌলিকভাবে উচ্চারিত হচ্ছে? না, উচ্চারিত হচ্ছে না। কিংবা শ্বাসবায়ুটা কি খুব জোরে শ্বাসাঘাত করছে? তাও করছে না। এক্ষেত্রে অর্ধ উচ্চারণ হচ্ছে। হ্রস্ব ই, হ্রস্ব উ, ও, এ এগুলো সব অন্ত্যেষ্ঠ স্বরধ্বনিগুলি সম্পূর্ণ উচ্চারিত হচ্ছে না। অন্ত্যেষ্ঠর মতো উচ্চারণ হচ্ছে। যেমন যদি আমরা একটু ধ্বনি পরিবর্তনের একটা উদাহরণ নেই, করিয়া, কইরা। তাহলে করিয়া, রয় হ্রস্ব ই-টা যত জোরালোভাবে উচ্চারিত হচ্ছে, কইরা হ্রস্ব ই-টা কিন্তু খুব মৃদুভাবে উচ্চারণ হচ্ছে এখানে। এবার আমরা প্লুত স্বর পড়ব। স্বরধ্বনির হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ছাড়া আরও একটি উচ্চারণ বৈশিষ্ট্য আছে। তা হলো স্বরধ্বনিকে অতি দীর্ঘ বা প্রলম্বিত করে উচ্চারণ করা। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে কি বলবো? স্বরধ্বনিকে আমরা যখন টেনে, টেনে উচ্চারণ করি।
যেমন মা খোকাকে কি বলে ডাকে? খোকা রে, এ এই যে, বা জয় 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 হে, এ, কিংবা মাঝিকে ডাকছে মাঝি ভাই, এগুলো হচ্ছে প্লুত স্বর। যে স্বরধ্বনিকে টেনে টেনে দীর্ঘ বা প্রলম্বিত করে উচ্চারণ করা হয় তাকে প্লুত স্বর আমরা বলবো। এই প্লুত স্বর গানে, কান্নায় কিংবা দূরে থেকে কাউকে ডাকলে প্লুত স্বরের সৃষ্টি হয়। তো আজকের আমরা একেবারে ক্লাইম্যাক্স সিনে চলে এসেছি, অর্থাৎ ভিলেন আমাদের স্বরধ্বনির যে বর্গীকরণ, অর্থাৎ মৌলিক স্বরধ্বনির যে বর্গীকরণ, খুব সহজও নয়, খুব কঠিনও নয়। মুখস্থ করতে হবে, তার আগে তো বুঝতে হবে খুব ভালোভাবে। আসলে তখন প্রচুর লেখা ছিল তো, ফলে বোর্ডটা একদম ঘিঞ্জি হয়েছিল। তো নিচের এরকম একটা জায়গায় ছোট্ট করে আমি লিখেছিলাম এই ছকটা। কিন্তু অতটা ক্লিয়ার ভাবে বোঝা যাবে না বলে আমি আবার নতুন করে লিখেছি। আমি চ্যালেঞ্জ করে বলছি যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেখানেই বাংলা ব্যাকরণ বিষয়টা আছে, সেখানেই যদি স্বরধ্বনির উপরে একটি প্রশ্ন থাকে, 99.99% চান্স আছে এইখান থেকে প্রশ্ন দেওয়ার। আমরা এতক্ষণ বেসিক জিনিসটা জানলাম, কিন্তু আসল যে মূল যে জিনিসটা, সেইটাকে এবার আমরা জানবো। এইটা জানলে বাংলা বিষয়ক যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন এসএলএসটি তো অবশ্যই, আপার প্রাইমারি কিংবা প্রাইমারি পরীক্ষায় যদি স্বরধ্বনির উপরে কোনো প্রশ্ন আসে, তো এখান থেকেই আসবে। তাই এই জিনিসটাকে খুব ভালোভাবে বুঝতে হবে, খুবই ভালোভাবে। আমরা যখন ছোটবেলায় যখন ব্যাকরণ পড়েছিলাম, তখন জানি না আমাদের বোঝানো হয়েছিল কিনা, কিংবা আমাদের হয়তো অতটা মনে নেই। কিন্তু এখন কিন্তু খুব ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। তো ধ্বনি, অর্থাৎ মৌলিক স্বরধ্বনি, আমাদের যে বাকযন্ত্র আছে সেখানে জিহ্বা, ওষ্ঠ এবং মুখবিবর খুব বিশেষ একটা ভূমিকা পালন করে। এই জিহ্বা, ওষ্ঠ এবং মুখবিবরের অবস্থান অনুযায়ী মৌলিক স্বরধ্বনির বর্গীকরণ আমরা করব। ১৪টা ভাগ হবে। একবার দেখিয়ে দিই ১৪টা কি কি? প্রসারিত, সম্মুখ; কুঞ্চিত, পশ্চাৎ; উচ্চ, নিম্ন; উচ্চ মধ্য, নিম্ন মধ্য; সংবৃত, বিবৃত; অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত। তাহলে কটা হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। তাহলে দুটো কোথায়? দুটো হচ্ছে এই যে কেন্দ্রীয় আর মধ্যস্থ। অর্থাৎ এইভাবে একটা চলে গেছে, এই যে তীর দেওয়া আছে ডট 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 করে, একবার কেন্দ্রীয় হিসাবে আমরা দেখব, আর একবার মধ্যস্থ হিসাবে আমরা দেখব। তাহলে এই ১২ দিয়ে ১৪টি। তো প্রথমে আসছে আমাদের জিহ্বা। জিহ্বার সম্প্রসারণ অনুযায়ী দেখব। অর্থাৎ আমরা যখন উচ্চারণ করছি, উচ্চারণের সময় যে স্বরধ্বনিগুলি আমরা উচ্চারণ করি, সেই সময় আমাদের জিহ্বাটি কোথায় অবস্থান করছে? আমাদের মুখের সম্মুখ দিকে, না পিছন দিকে, না কেন্দ্রীয় জায়গায়? ঠিক আছে? তো সম্মুখ মানে এই লাইনে যে কটি আছে, এটা আমাদের মুখ। আমাদের জিভটা যখন ওঠানামা করে, এটা হচ্ছে পিছন দিক, যেখানে তন্ত্রী আছে ভিতরটায়। অর্থাৎ জিভের গড়ার দিক, এইটা জিভের আগার দিক। তো যখন আমাদের উচ্চারণ হচ্ছে, তখন আমাদের জিভ সামনের দিকে ঠেলে আসছে। কোনগুলো উচ্চারণ করার সময়? ই। আমরা এখানে দীর্ঘই কিছু, মানে দীর্ঘ ই তো বলব না, দীর্ঘ বিষয়ই আসবে না। কারণ আমরা কি মৌলিক স্বরধ্বনির বর্গীকরণ হচ্ছে। সুতরাং ই, ই মানে হ্রস্ব ই। ঠিক আছে? তো ই, এ, অ্যা এগুলো উচ্চারণ করলেই দেখা যাবে যে জিভটা আমাদের সামনের দিকে ঠেলে আসছে। আবার যদি আমরা উচ্চারণ করি উ, ও, অ, দেখা যাবে জিভটা পিছন দিকে যেন ঠেলে যাচ্ছে, পশ্চাতের দিকে। আর যদি আমরা উচ্চারণ করি আ, সেখানে দেখব যে জিভটা মাঝখানেই আছে। খুব সামনের দিকে যায়নি, খুব পিছন দিকে যায়নি। তাহলে আমরা জিহ্বার নিরিখে আমরা ৩ টে ভাগ পেলাম। কি, কি পেলাম? সম্মুখ, কেন্দ্রীয়
আর পশ্চাৎ। আশা করি বোঝা গেল। এবার আর ওষ্ঠ, ওষ্ঠ অর্থাৎ ঠোঁট। ঠিক আছে? আমরা যখন কথা বলছি তখন স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে দেখব মাঝে, মাঝে আমাদের ঠোঁটটা বা ওষ্ঠটা প্রসারিত হয়ে যাচ্ছে। আবার কখনো, কখনো কুঞ্চিত হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আবার কখনো, কখনো মাঝামাঝি অবস্থান করছে। সেটাকে আমরা বলব মধ্যস্থ। যেমন যদি আমরা বলি ই, এ, অ্যা, বোঝা যাচ্ছে? আবার যদি বলি উ, ও, অ, তাহলে কুঞ্চিত হয়ে যাচ্ছে। আর যদি বলি আ, সেখানে দেখব ওর ঠোঁটটা মিডল পজিশনে অবস্থান করছে, অর্থাৎ মধ্যস্থ। তাহলে ওষ্ঠ নিরিখে আমরা কি, কি পেলাম? প্রসারিত, মধ্যস্থ এবং কুঞ্চিত। এইবার আমরা মুখবিবরের অবস্থান বা অবস্থা অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করব। প্রত্যেকটা ভাগের ৪ টে করে আবার ভাগ আছে। তাহলে স্বরের উচ্চতা, অর্থাৎ যে স্বর আমরা উচ্চারণ করছি, সেই স্বরের উচ্চতাটা কতটা? যখন আমরা কিছু স্বর ধ্বনি উচ্চারণ করছি, তখন আমাদের স্বরটা যেন উঁচুর দিকে যাচ্ছে। অর্থাৎ গানের ভাষায় যদি বলতে হয় তাহলে চড়ার দিকে যাচ্ছে। আবার কিছু স্বর খাদের দিকে আসছে, অর্থাৎ নিচের দিকে চলে আসছে। আর কিছু স্বর উঁচু কিন্তু খুব উঁচু নয়, আবার কিছু স্বর নিচু কিন্তু খুব নিচু নয়। যেমন যদি আমরা দেখি ই, উ উঁচুতে উচ্চারণ হচ্ছে, আবার যদি দেখি আ, তাহলে নিচের দিকে উচ্চারণ হচ্ছে। তাহলে ই, উ উচ্চ, আ নিম্ন। আর যদি এ, ও উঁচু উচ্চারণ হচ্ছে কিন্তু ততটা উঁচু নয়। তাই এটাকে কি বলবো আমরা? উচ্চ মধ্যম। অ্যা, অ এটা নিচু কিন্তু খুব নিচু নয়। তাই এটা কি? নিম্ন মধ্য। এইগুলো না মানে মুখস্থ করার কোনো বিষয় নয়। সবার আগে আমাকে বুঝতে হবে, নিজেকে বলতে হবে জোরে, জোরে। লাউড স্পিকারে বলতে হবে। তখনই নিজের মধ্যে অনুভূত হবে এবং আমরা সেই জিনিসটা বুঝে যাব। এবার আসছে সংবৃত বিবৃত। সংবৃত মানে কি? খালি। অর্থ আমরা বুঝবো। বিবৃত মানে কি? ভরাট। এইটুকু বুঝবো। সংবৃত বিবৃত সাধারণত প্রসারিত সংকুচিত অর্থে, আবিধানিক অর্থ এটা। কিন্তু আমরা বোঝার সুবিধার যখন এখানে সংবৃতকে ধরবো খালি, কি খালি বলে দিচ্ছি। আর বিবৃতিকে ধরবো ভরাট। তাহলে আমরা যখন ই, উ আমাদের এই চোয়ালটা ভিতর দিকে চেপে যাচ্ছে। ফলে মুখবিবরের ভিতরে যে বাতাস, সেই জায়গাটুকু কিন্তু খালি হয়ে যাচ্ছে। ঠিক আছে? আ যখন উচ্চারণ করছি তখন উম গালের মুখের ভিতরের জায়গাটা বেড়ে যাচ্ছে। তাই কিন্তু ওখানে বাতাস অনেকটা ঢুকে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে। তাহলে এই আ বিভাজনটাকে আমরা কি নাম দেব? মুখবিবরের শূন্যতা অনুযায়ী। ঠিক আছে? তাহলে ই, উ সংবৃত, আ বিবৃত, এ, ও অর্ধসংবৃত আর অ্যা, অ অর্ধবিবৃত। তাহলে আমরা কি, কি ভাগে ভাগ করলাম? জিহ্বার সম্প্রসারণ অনুযায়ী স্বরধ্বনি ৩ ভাগে, সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। ওষ্ঠ বা অধরের আকৃতি অনুযায়ী ৩ ভাগে, প্রসারিত, মধ্যস্থ, কুঞ্চিত। আরেকটা কি স্বরের উচ্চতা অনুযায়ী ৪ প্রকার, উচ্চ স্বর ধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি। মুখবিবরের শূন্যতা অনুযায়ী আমরা আবার ৪ ভাগে ভাগ করলাম। সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। বোঝা গেল? এইবার আমাদের প্রশ্ন আসতেই পারে যে মাল্টিপল চয়েস কোশ্চেন, যে দেয়া আছে কুঞ্চিত পশ্চাৎ উচ্চ সংবৃত এর উদাহরণ কোনটি? এ, অ্যা, ই, উ দিল। তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমরা এখন এই ছকটাকে আমাদের মনে করতে হবে যে কুঞ্চিত, কুঞ্চিত কি, কি আছে? উ, ও, অ। ঠিক আছে? তাহলে এখানে আমাদের দুটো অপশন পাচ্ছি। উ আর ও। এবার তারপরে কি দিয়েছে? পশ্চাৎ। পিছন দিকে উচ্চারণ হবে। পশ্চাতে কে, কে আছে? উ, ও, অ। এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করছে। এইবারে কি দিচ্ছে? উচ্চ। ঠিক আছে? উচ্চতে কি আছে? ই, উ। এই যা। ও তো বাদ চলে গেল। তাহলে উ হয়ে যাবে। আবার যদি সংবৃত, সংবৃততেও তো ই, উ। তাহলে আমাদের উত্তর হবে হর্ষ। তাহলে একে আমরা কিসে ফেলবো? এ হলো প্রসারিত, সম্মুখ, উচ্চ মধ্য, অর্ধ সংবৃত।
ও কি দেখব? কুঞ্চিত, পশ্চাৎ, উচ্চ মধ্য, অর্ধসংবৃত। একে কি দেখব? প্রসারিত, সম্মুখ, নিম্ন মধ্য, অর্ধবিবৃত। ইকে কি দেখব? প্রসারিত, সম্মুখ, উচ্চ, সংবৃত। উকে কি দেখব? কুঞ্চিত, পশ্চাৎ, উচ্চ, সংবৃত। অকে কি দেখব? কুঞ্চিত, পশ্চাৎ, নিম্ন মধ্য, অর্ধসংবৃত। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, যেমন দিল মাঝিকে ডাকা হলো, এটি কিসের উদাহরণ? দিয়ে দিল হর্ষ স্বর, দিয়ে দিল কুঞ্চিত স্বর, দিয়ে দিল প্লুত স্বর, দিয়ে দিল দীর্ঘ স্বর। তাহলে উচ্চারণ হবে মাঝিকে ডাকা। মাঝিকে লোক কেমন করে ডাকে? ডাকি মাঝি আয়। মাঝিকে সবাই কিন্তু জোরে ডাকে, অনেকক্ষণ ধরে টেনে ডাকে। তাহলে এটা অবশ্যই প্লুত স্বর। প্রথম দিকে বলছিলাম যে মাঝে মাঝে আমাদের এ এর মতো উচ্চারণ হয়। আসলে আমরা যখন বলি এক, বানানটা তো লিখিত এক, এক, কিন্তু আমরা উচ্চারণ করি কেমন ভাবে? এক, এক বলি আমরা? বলি না। তো মোটামুটি এই ছিল আজের আমাদের ধ্বনি ও বর্ণের প্রথম ক্লাস, স্বরধ্বনি উপরে। এরপরে আমরা ব্যঞ্জন ধ্বনির উপরেও আলোচনা করব। জানি না আপনাদের কজনের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার করবেন। আর যদি আমার কোনো তথ্য ভুল বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে বিষয়টা হচ্ছে, কারো যদি বাংলা বিষয় বিশেষ করে কোনো সমস্যা থাকে, যদি কোনো সাহায্য লাগে, আমাদের ফেসবুক পেজ চলে যাবেন। এইটাই সার্চ করলে ফেসবুকে চলে আসবে। সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বাটন আছে। পেজটিকে একটু লাইক করবেন। হ্যাঁ? আর ডাইরেক্ট গ্রুপে জয়েন হয়ে যাবেন। আপনার কি সমস্যা আছে জানাবেন। আমি সমাধান করার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।